রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতাকেও হত্যা করবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের হামলায় ইরানের আকাশ ছেয়ে গেছে কালো ধোঁয়ার মেঘে। হরমুজ প্রণালীতে ইরান ডুবিয়ে দিয়েছে আমিরাতের জাহাজ। যুক্তরাষ্ট্রের নতুন আতঙ্ক ইরানের পাতাল মিসাইল শহর। ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘুম হারাম ইরানের ডিকয় সোয়ার্ম প্রযুক্তির কারণে। তেলের দাম ব্যারেল প্রতি হতে যাচ্ছে $200। স্থল অভিযানে নামলে ইরান হবে আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম। ইরানের নতুন নির্বাচিত সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনিকেও ইসরায়েল যুক্তরাষ্ট্র যে কোনো সময় হামলা চালিয়ে হত্যা করতে পারে। মুস্তফা খামেনি সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হবার আগেই তাকে হত্যার ঘোষণা দিয়েছে ইসরায়েল। 28 ফেব্রুয়ারি হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনিকে হত্যার পর তার যে কোনো উত্তরসূরিকে খুঁজে বের করে হত্যার ঘোষণা দেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োশিভ কাটজ। এর মধ্যে তিনি আলী খামেনির ছেলে মুস্তফা খামেনির নাম উল্লেখ করেন। রোববার ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয়েছেন মুস্তফা খামেনি। 88 জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট ভোটের মাধ্যমে তাকে ইরানের সুপ্রিম লিডার নির্বাচন করেছে। ফলে তিনি এখন ইরান যুক্তরাষ্ট্রের হত্যার তালিকায় রয়েছেন। মুস্তফাকে রোববার নির্বাচিত করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা অগ্রহণযোগ্য, তার সমর্থন ছাড়া সে বেশি দিন টিকতে পারবে না। তিনি কয়েকটি সংবাদ মাধ্যমকে আগে বলেছেন ইরানের নেতা নির্বাচনে তাকে সরাসরি যুক্ত করতে হবে। সিএনএনে প্রকাশিত খবরে বলা হয়েছে নতুন নির্বাচিত সর্বোচ্চ নেতা মুস্তফা তার পিতার মতোই রক্ষণশীল এবং অপর রক্ষণশীল সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদের সমর্থক। তিনি ইরানের পারমাণবিক বোমা অর্জনেরও পক্ষে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ও স্বেচ্ছাসেবী সংস্থা বাসিজের নেতৃত্ব দেবেন। আইআরজিসির সেনা সদস্য বর্তমানে 1,90,000 এবং বাসিজের সদস্য সংখ্যা 4 লাখ। বস্তুত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাই দেশটির মূল রাজনৈতিক ও সামরিক নেতা। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্ত্রী ও মেয়ে সহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় তার সঙ্গে আরও কয়েকজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাও প্রাণ হারান। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে মোস্তফা খামেনি কখনো কোনো সরকারি দায়িত্ব পালন করেননি এবং কোনো নির্বাচনে অংশ নেননি। তার বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পর থেকেই তাকে সম্ভাব্য পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে দেখা হচ্ছিল। 56 বছর বয়সী মুস্তফা আলী খামেনির 6 সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি একজন হুজ্জাত উল ইসলাম বা মাঝারি পর্যায়ের ধর্মীয় নেতা। তার বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞা রয়েছে। যুদ্ধরত অবস্থায় নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের ফলে তাকেও যুক্তরাষ্ট্র ইসরায়েল হত্যা করতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। কারণ এর আগে হামাসে ও হিজবুল্লাহর সব শীর্ষ নেতাকে একের পর এক হত্যা করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য এখন নতুন আতঙ্ক ইরানের মিসাইল সিটি বা মাটির নিচে বিশাল সামরিক ঘাঁটি। আমেরিকার নজরদারি স্যাটেলাইট এবং ড্রোনের চোখে এড়াতে ইরান এক অভিনব ভৌগোলিক কৌশল ব্যবহার করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এক স্প্যানিশ দৈনিক এল পাইসের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের জাগ্রোস এবং আলবোরোস পর্বতমালার গভীরে মাটির প্রায় 500 মিটার নিচে জালের মতো ছড়িয়ে রয়েছে এই গোপন মিসাইল সিটি বা পাতাল শহর। ইরানের সরকারি সংবাদ মাধ্যম তাসনিমের রিপোর্ট অনুযায়ী 2025 জানুয়ারিতে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ এরকম একটি নতুন ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটির উদ্বোধন করেন। সে সময় তিনি এই ঘাঁটিগুলোকে ডরমেন্ট ভোকানো বা সুপ্ত আগ্নেয়গিরি বলেছিলেন। গাজায় হামাসের সুড়ঙ্গের সঙ্গে ইরানের এই পাতাল শহরের কোনো মিল নেই। হামাসের সুড়ঙ্গগুলি ছিল সরু এবং মূলত যোদ্ধাদের লুকিয়ে থাকা বা যাতায়াতের জন্য ব্যবহার করা হতো। অন্যদিকে ইরানের এই সুড়ঙ্গগুলি বিশাল চওড়া। এর ভেতর দিয়ে বড় বড় ট্রাক এবং স্বয়ংক্রিয় রেলওয়ে সিস্টেমের মাধ্যমে অনায়াসে ব্যালিস্টিক মিসাইল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। বস্তুত এটা বিশাল এক সামরিক ঘাঁটি যা মাটির নিচে অবস্থিত। এর উপরে রয়েছে কঠিন চুনাপাথর ও ডলস্টনের আস্তরণ, যা আমেরিকার শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমার পক্ষেও ধ্বংস করা প্রায় অসম্ভব। আকাশপথের হামলায় জাগ্রোস পর্বতের 500 মিটারের নিচে থাকা মিসাইল সিটি ধ্বংস করা অসম্ভব। এই পাতাল শহর ধ্বংস করতে গেলে পদাতিক বাহিনী বা বুটস অন দ্য গ্রাউন্ড পাঠাতে হবে, যার সম্ভাবনা এখনো পুরোপুরি নাকচ করেনি হোয়াইট হাউস।
সামরিক প্রযুক্তির দিক থেকে ইসরায়েল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শক্তি। ইরানের মিসাইল রুখতে তারা আমেরিকার সাহায্যে গড়ে তুলেছে এক দুর্ভেদ্য দেওয়াল। এর মধ্যে রয়েছে বায়ুমণ্ডলের বাইরে থেকে আসা মিসাইল ধ্বংস করতে সক্ষম অ্যারো 3 মাঝারি পাল্লার জন্য ডেভিডস স্লিং এবং ছোট রকেটের জন্য আয়রন ডোম এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। এছাড়া মধ্যপ্রাচ্যে আমেরিকা তার নিজেদের ঘাঁটিগুলো রক্ষা করে প্যাট্রিয়ট এবং থার্ডের মতো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে। ইসরায়েলেও মোতায়েন রয়েছে আমেরিকার থার্ড ও প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম। কিন্তু ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মতে ইরানের হাতে থাকা 2000 থেকে 2500 অপারেশনাল ব্যালিস্টিক মিসাইল এবং তাদের ডিকয় সোয়ার্ম প্রযুক্তি এখন ইসরায়েল ও আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে। আমেরিকার প্রথম সারির সামরিক পত্রিকা দ্য ওয়ার জোন এর বিশ্লেষণে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। এতে বলা হয়েছে, ইরানের তৈরি হাইপারসনিক ফাতা মিসাইল যখন ইসরায়েলের আকাশের কাছাকাছি পৌঁছেছে তখন একটি আসল মিসাইলের সঙ্গে 20 থেকে 25টি নকল বা ডিকয় টার্গেট ছড়িয়ে পড়ছে। এর ফলে ইসরায়েলের অতি আধুনিক অ্যারো 3 বা মার্কিন প্যাট্রিয়ট সিস্টেম বিভ্রান্ত হয়ে পড়ছে। কোনটিকে মারবে আর কোনটিকে ছাড়বে সেই কয়েক সেকেন্ডের দ্বিধায় ডেকে আনছে মহাবিপদ। ব্রিটিশ আন্তর্জাতিক সামরিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশ্লেষণ অনুযায়ী এটি কেবল অস্ত্রের নয়, অর্থনীতিরও যুদ্ধ। একটি ইসরায়েলি অ্যারো 3 বা মার্কিন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইলের দাম প্রায় $2 থেকে $4 মিলিয়ন। বিপরীতে ইরানের একটি ড্রোন বা ডিকয় তৈরি করতে খরচ হয় মাত্র কয়েক হাজার ডলার। ইরান এখন সস্তার হাজার হাজার মিসাইল ও ডিকয় ছুড়ে ইসরায়েল ও আমেরিকার দামি ইন্টারসেপ্টরের ভাড়ার শূন্য করে দিতে চাইছে। একবার যদি ইন্টারসেপ্টরের ভান্ডার খালি হয়ে যায় তবে ইসরায়েলের আকাশ পুরোপুরি অরক্ষিত হয়ে পড়বে। ইরানের তেলের ডিপোতে বোমা হামলার পর তীব্র আগুন লেগেছে গোটা বিশ্বের জ্বালানি তেলের দামে। রোববার যুক্তরাষ্ট্রে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক লাফে বেড়ে দাঁড়ায় $114 পর্যন্ত। ইরানে হামলা শুরুর আগে ব্যারেল প্রতি তেলের দাম ছিল মাত্র $72। মাত্র 10 দিনের মাথায় তা প্রায় 40% পর্যন্ত বৃদ্ধি পেল। ইরান বলেছে দ্রুত তেলের দাম $200 পৌঁছাবে। 2020 সালে ইউক্রেন আগ্রাসনের সময় যুক্তরাষ্ট্রের তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছিল। তেলের অস্বাভাবিক এই দাম বৃদ্ধির ফলে গোটা বিশ্বজুড়ে তুলকালাম ও হাহাকার সৃষ্টি হয়েছে। রোববার ইরাক, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। আর আগে কাতার কমিয়ে দিয়েছে তেল গ্যাসের উৎপাদন, কারণ হরমুজ প্রণালী বন্ধ থাকায় তারা তেল পরিবহন করতে পারছে না। ফলে বিশ্ব বাজারে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। শনিবার ইসরায়েল তেহরানের কাছে 4টি বিশাল তেলের ডিপোতে হামলা চালিয়ে ভস্ম করে দেয়। এরপর রোববার রাতে তেহরানের কাছে আরও 5টি বড় তেলের ডিপোতে ভয়াবহ মিসাইল হামলা চালায়। তেলের ডিপোর আগুনে রোববার রাতেও আশেপাশের এলাকা পরিণত হয় দিনে। এদিকে রোববার ইরান হরমুজ প্রণালীতে হামলা চালিয়ে ডুবিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ। এতে ইন্দোনেশিয়ার 3 নাবিক নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও কয়েকজন নাবিক। ইরান বলেছে হুঁশিয়ারি উপেক্ষা করে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে হামলা চালানো হয়েছে জাহাজটিতে। ইরানের আইআরজিসি তেলের ডিপোতে হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। সৌদি আরব, কুয়েত ও বাহরাইন অভিযোগ করেছে তাদের দেশের জ্বালানির ডিপোতে হামলা করেছে ইরান। প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়েছে রোববার ইরান ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন শহরে। রোববারও ইরানের ক্লাস্টার বোমা আঘাত করেছে ইসরায়েলের তেল আবিবে। ইরানের মিসাইল ও ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে 2 জন পাকিস্তানি, 1 জন বাংলাদেশ ও 1 জন নেপালের নাগরিক নিহত হয়েছেন। রোববার সৌদি আরবের আল খরজ শহরে মিসাইল হামলায় 1 জন ভারতীয় এবং 1 জন বাংলাদেশি নিহত হয়েছেন। এ থেকে পরিষ্কার যে বিভিন্ন আরব দেশে অনেক মানুষ নিহতের ঘটনা ঘটছে ইরানের হামলায়। অপরদিকে যুক্তরাষ্ট্র ইরানের হামলায় তাদের আরও 1 জন সৈনিক নিহতের কথা জানিয়েছে রোববার। 1 মার্চ সৌদি আরবে ইরানের হামলায় তিনি গুরুতর আহত হন। রোববার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানিয়েছে। রোববার হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছে ইসরায়েলের 2 সেনা। তেল আবিবকে বহু দশক ধরে ইসরায়েলের অন্যতম নিরাপদ আর স্বাভাবিক শহর মনে করা হতো। ক্যাফেগুলো বহু রাত পর্যন্ত খোলা থাকতো। পশ্চিমা বিনিয়োগকারীরা আসতো দেখতে আধুনিক আত্মবিশ্বাসী সমাজ কেমন দেখায়। কিন্তু সম্প্রতি সেই ইমেজ পুরোপুরি ধসে পড়েছে। তেল আবিবের অনেক জায়গা এখন প্রায় শূন্য। ইরানের হামলার ভয়ে আর নিরাপদ আশ্রয়ের অভাবে পরিবার, শিক্ষার্থী, তরুণ দম্পতিরা শহর ছেড়ে যাচ্ছে। শুধু বাহ্যিক ক্ষয়ক্ষতির কারণে তেল আবিবকে ভুতুড়ে শহর মনে হচ্ছে এমন নয়, আরো বড় কারণ হলো মনস্তাত্ত্বিক।
যে রাষ্ট্র একসময় নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিল, এখন নিজের জনগণকে আশ্বস্ত করতে হিমশিম খাচ্ছে তারা। ইরান ইসরায়েলের চলমান যুদ্ধ ইসরায়েলিদের আবাসস্থলকে যুদ্ধক্ষেত্র বানিয়ে দিয়েছে। যুদ্ধের শুরুটা হয়েছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলার মধ্য দিয়ে, পরে মিসাইল আর ড্রোন দিয়ে পাল্টা জবাব দিয়েছে ইরান। ইসরায়েলিরা এখন এক এক রকম সাইরেন, শেল্টার আর হোঁচট খাওয়া জীবনের রুটিনের মধ্যে ঢুকে পড়েছে। ইসরায়েলের ভেতর থেকে সেখানকার খবর জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। ইরানের হামলার সময়টাতে ইসরায়েলিদেরকে বারবার শেল্টারের দিকে দৌড় দিতে হচ্ছে। পাবলিক শেল্টারগুলোতে প্রচণ্ড ভিড়। যাদের বাড়িতে সুরক্ষিত কক্ষ আছে তাদের সাথে অন্যদের পার্থক্যটাও বোঝা যাচ্ছে পরিষ্কার। এই অসমতাটা চোখে পড়ছে সবার। গরিবদের মধ্যে আতঙ্ক বাড়ছে, যারা ভাড়া থাকে তারাও আতঙ্কে আছে। যুদ্ধের আঘাত লাগার আগে থেকেই অবশ্য নড়েবড়ে হয়ে আছে ইসরায়েলের সমাজ। ইরান যুদ্ধের আগে ভয়াবহ রকমের রাজনৈতিক মেরুকরণ আর সামাজিক উত্তেজনা দেখেছে ইসরায়েলিরা। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, বিশেষ করে সেকুলার আর শিক্ষিত ইসরায়েলিদের মধ্যে দেশ ছাড়ার যে হিড়িক পড়েছে সেটা অর্থনীতির ভিতকে নাড়িয়ে দেবে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে গত 2 বছরে 1.5 লাখের মতো ইসরায়েলি দেশ ছেড়ে গেছে। বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে দেশ ছেড়েছে প্রায় 2 লাখ। বিশ্লেষকরা বলছেন আসল সংখ্যা আরও বেশি, কিন্তু একটা বিষয় স্পষ্ট, ইসরায়েলিদের মধ্যে দেশ ছাড়ার প্রবণতা প্রবলভাবে বাড়ছে। খোদ ইসরায়েল সরকারের হিসাবেও একই চিত্র দেখা গেছে। ইসরায়েলের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স জানিয়েছে 2025 সালে 69,300 জন দেশ ছেড়ে গেছে। এর মধ্যে 19,000 আবার ফিরে এসেছে, বাকিরা ফেরেনি। এই নেতিবাচক প্রবণতার প্রতীকী তাৎপর্য বিশাল। ইসরায়েল বহুকাল ধরেই অভিবাসীদেরকে তাদের শক্তির অন্যতম কৌশলগত ভিত্তি হিসেবে মনে করেছে। আগমনের চেয়ে দেশ ছাড়ার সংখ্যা যখন অনেক বেশি হয়ে যায় তখন বুঝতে হবে ইসরায়েলের ব্যাপারে তাদের আত্মবিশ্বাসে ধস নেমেছে। এই উদ্বেগে নতুন মাত্রা যোগ করেছে ইরান ইসরায়েল যুদ্ধ। সংঘাতের শুরুর দিকেই বিমান চলাচল বন্ধ করে দেয় ইসরায়েল। দেশের বাইরে অনেক ইসরায়েলি আটকা পড়ে, আবার ইসরায়েলের ভেতরে থাকা অনেকেই নিজেদেরকে ফাঁদে বন্দী মনে করেছে। রয়টার্স জানিয়েছে ইসরায়েল খুব অল্প পরিসরে বিমান চালুর চেষ্টা করছে, কিন্তু সেখানেও যাত্রী পরিবহন হবে খুবই কম। প্রথম দিকে শুধু ইসরায়েলমুখী বিমানগুলোকে সুযোগ দেওয়া হবে। ইরানের মিসাইল হুমকির কারণে বিমান অবতরণ করতে ভয় পাচ্ছে। এই সংকটে দুটো বিপরীতমুখী নড়াচড়া শুরু হয়েছে। অনেকেই তড়িঘড়ি ইসরায়েলে ফিরতে চাচ্ছে, কারণ তাদের পরিবার সেখানে আছে। অন্যেরা দেশ ছাড়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে, কারণ মোটেই নিরাপদ মনে করছে না তারা ইসরায়েলকে। প্রশ্ন হলো, ইসরায়েলের ইহুদিরা কি শেষ পর্যন্ত থাকতে পারবে? স্বল্পমেয়াদে অনেকেই হয়তো থাকবে, কারণ সেখানেই তাদের চাকরি বাকরি, সেখানেই তাদের পরিবার শেকড়। সরকারও জোরালো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু জরুরি প্রশ্নটা হলো, যে মধ্যবিত্ত শ্রেণী দেশকে টিকিয়ে রেখেছে তারা কি ইসরায়েলে থাকাকে দীর্ঘমেয়াদী যৌক্তিক মনে করবে? তারা কি আদৌ ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হবে? এই গোষ্ঠী যদি মনে করে সহিংসতার ধাক্কাটা ঘুরে ফিরে আসতেই থাকবে বা রাজনৈতিক বিশৃঙ্খলা ক্রমেই অসহ্য হয়ে উঠছে, তাহলে ইসরায়েলে থাকার সিদ্ধান্ত নেওয়াটা তাদের জন্য কঠিন হয়ে উঠবে। বারবার তাদেরকে আশ্বস্ত করে ধরে রাখাটা ইসরায়েল রাষ্ট্রের জন্য কঠিন হয়ে পড়বে। ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর উপর থেকে আস্থা কমছে। ইরানের মতো অন্যতম আঞ্চলিক শক্তিধর একটা দেশ থেকে এখন মিসাইল হামলা শুরু হয়েছে। এই অবস্থায় ইসরায়েলিদের অসহায়ত্ব আরও মারাত্মক হয়ে উঠছে। বাবা মায়েরা ছেলেমেয়েদের স্কুল আর নিরাপদ আশ্রয় নিয়ে চিন্তিত। তরুণরা উদ্বিগ্ন, কারণ তাদের চাকরি বা ক্যারিয়ারের জায়গাগুলো এক রাতেই হয়তো ধসে পড়তে পারে। মারাত্মক চাপের জায়গা হলো অর্থনীতি। যুদ্ধের খরচ আর সেনা মোতায়েনের কারণে মানুষের কর্মক্ষমতা কমে গেছে, বেড়েছে ব্যয়। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলেছে, গাজায় যুদ্ধবিরতির পরে ইসরায়েলের অর্থনীতি কিছুটা শক্তি পেয়েছিল, কিন্তু সতর্ক করেছে যে সংঘাতে জড়ানো মানেই প্রতিরক্ষা ব্যয় বাড়বে, অর্থনৈতিক ঝুঁকি বাড়বে, শ্রমিক সংকট দেখা দেবে। আঞ্চলিক সংঘাতে জড়ানো মানেই নাগরিকদের দেশ ছাড়ার প্রবণতা বাড়বে, বাধাগ্রস্ত হবে প্রবৃদ্ধি। সাধারণ ইসরায়েলিদের জন্য এর অর্থ হল জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়া, ব্যবসায়ে অনিশ্চয়তা। যুদ্ধ আরও তীব্র হলে সেভিংস ও সুযোগ সুবিধা সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই উদ্বেগ তাদেরকে সবসময় তাড়া করছে।
অভিবাসন সবসময় শুধু রাজনৈতিক ইস্যু নয়, এটা গার্হস্থ্য কৌশলের অংশ। সাইরেন যদি বারবার কাজে বিঘ্ন ঘটায়, স্কুলগুলো যদি বন্ধ থাকে, স্ত্রী সন্তানকে সবসময় যদি দৌড়ের উপর থাকতে হয়, তাহলে ভবিষ্যৎ নিয়ে ভিন্ন চিন্তা করতে ইসরায়েলিরা বাধ্য হবে। OECD দেশগুলোতে ইসরায়েলের অভিবাসনের হার আরও আগে থেকেই বেড়েছে। তাদের প্রধান গন্তব্যের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং কানাডা। যারা শিক্ষিত, যাদের ভাষা দক্ষতা ও বৈশ্বিক নেটওয়ার্কটা জোরালো, তারা সহজেই দেশ ছাড়ছে। দেখা যাচ্ছে অভিবাসনের কারণে আসলে ইসরায়েলের শিক্ষিত জনগোষ্ঠী কমতে শুরু করেছে। যুদ্ধের প্রভাবটা আঞ্চলিক রূপ নিচ্ছে। বিভিন্ন সীমান্তে যুদ্ধ ছড়িয়ে গেছে। ইসরায়েল লেবাননেও হামলা করেছে। ইরান সংঘাতের সাথে যতগুলো পক্ষ জড়িত, সবখানেই অস্থিরতা ছড়িয়ে গেছে। ইসরায়েল বিপদকে দেশের সীমান্ত থেকে দূরে রাখতে পারবে বলে যারা বিশ্বাস করত, তাদের বিশ্বাসে চির ধরেছে অনেক আগেই। এখন সেটার মাত্রা আরও বেড়ে গেছে। বিভিন্ন ফ্রন্টে যখন একসাথে যুদ্ধ শুরু হয়, তখন প্রতিদিনের জীবনযাত্রা সার্বক্ষণিক জরুরি অবস্থার মধ্যে চলে যায়। ইসরায়েলের যে এখনই পতন হবে সেটা বলার সময় এখনো আসেনি বলে মনে করেন বিশ্লেষকরা। ইসরায়েলের প্রাতিষ্ঠানিক কাঠামো আছে, দেশের বাইরে থেকে জোরালো সমর্থন আছে, কিন্তু উচ্চ সংঘাত পরিস্থিতিতে ঢুকে পড়া ও সেখানে টিকে থাকার সার্বক্ষণিক প্রচেষ্টার অর্থ হলো তাদের আকাশচুম্বী ব্যয় বাড়তেই থাকবে। প্রবল অস্থিরতার কারণে সামাজিক সংহতি এরই মধ্যে দুর্বল হতে শুরু করেছে সেখানে। এরকম পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতিকর ফলটা আসবে ধীর গতিতে। মেধাবী জনগোষ্ঠী ধীরে ধীরে দেশ ছাড়বে, বাকি জনবলের ওপর বাড়তে থাকবে চাপ, আর সমাজটা হয়ে উঠবে আরও অসম, আরও ভীত সন্ত্রস্ত। ইসরায়েলের ইহুদিরা এখন খানিকটা প্রতিরোধ শক্তি আর গভীর বিষাদের মাঝে টিকে আছে। খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছে কেউ কেউ। তারা সাইরেনের শব্দে শেল্টারে দৌড়ে যাচ্ছে, দোকান খুলছে আবার বন্ধ করছে। এটাকেই রুটিন মেনে নিতে চেষ্টা করছে। কিন্তু মেনে নেয়া আর আত্মবিশ্বাস এক জিনিস নয়। ইসরায়েলিদের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছে, ইরান ইসরায়েল যুদ্ধ সেটাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তারা মনে করত রাষ্ট্র বড় ধরনের হামলা ঠেকাতে পারবে, রাজনীতি থেকে হয়তো স্থিতিশীল নেতা উঠে আসবে, ভবিষ্যৎটা বর্তমানে চেয়ে ভালো হবে। কিন্তু যুদ্ধ তাদের সব বিশ্বাসেই ধসিয়ে দিয়েছে। ইসরায়েলিরাকে শেষ পর্যন্ত আদৌ তাদের দেশে টিকে থাকতে পারবে কিনা, এর অনেকটাই নির্ভর করছে যুদ্ধ কতটা দীর্ঘস্থায়ী হয় তার ওপর। যুদ্ধের পরে কি হয় সেটাও দেখার বিষয়। যদি সংঘাতের তীব্রতা বাড়ে আর জীবনযাত্রার মান পড়তেই থাকে, তাহলে আরও বহু পরিবার ইসরায়েল ছাড়ার কথা ভাবতে পারে। ইসরায়েলের নিরাপত্তা যদি আরও বাড়ে বা অভ্যন্তরীণ রাজনৈতিক বিবাদ কমে, তাহলে হয়তো দেশ ত্যাগ কমতে পারে। কিন্তু তেমন সম্ভাবনা বিশ্লেষকরা আপাতত দেখছেন না। এখন সব সূচকেই এর উল্টোটাই ইঙ্গিত দিচ্ছে। যে শহরটা একসময় ইহুদিদের স্বর্গ ছিল, সেই শহর এখন বিরান ভূমি হতে শুরু করেছে। যারা এখনও টিকে থাকার জন্য লড়ছে, তাদের মধ্যে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। পরের মিসাইলটা কখন আঘাত হানবে, এটি আরও বড় উদ্বেগের কারণ নয়। বড় উদ্বেগ হলো এই মিসাইলটা কোনোভাবেই শেষ মিসাইল হবে না। দীর্ঘকাল ধরে বিশ্বের সবচেয়ে বড় সমরাস্ত্র রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র, আর যুক্তরাষ্ট্রের সমরাস্ত্রের প্রধান বাজার মূলত সৌদি আরব সহ কয়েকটি আরব দেশ। সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশ বছরের পর বছর ধরে তাদের দেশে যুক্তরাষ্ট্রের অস্ত্রের বিশাল পাহাড় গড়ে তুলেছে, কেবলমাত্র ইরানকে সামনে রেখে। ইরানকে মোকাবেলায় গোটা মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 19টি বড় সামরিক ঘাঁটি। এসব ঘাঁটির পেছনে প্রতিটি আরব দেশকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয়। কিন্তু এত কিছুর পরেও ইরানের হামলা থেকে রক্ষা পেল না আরব দেশগুলো। আরবদের কাছে এসব অস্ত্র এখন বোঝা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের 19টি ঘাঁটির মধ্যে বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, জর্ডান, সিরিয়া ও ওমানে 8টির বেশি প্রধান স্থায়ী ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটিতে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম, যুদ্ধবিমান, শক্তিশালী রাডার ব্যবস্থা, বিমানবাহী রণতরী সহ আধুনিক প্রযুক্তির অনেক সমরাস্ত্র এবং রণতরী। এসব আয়োজনের মূলে রয়েছে আরব রাজাদের সিংহাসন পাহারা দেয়া। কিন্তু যে ইরানের হাত থেকে রক্ষার নামে তাদের এত সব আয়োজন আর এত বিপুল অস্ত্র ভাণ্ডার, তা সবই মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে খান খান হয়ে গেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রথম সফর করেন সৌদি আরব। 2025 সালের মে মাসে সৌদি আরব সফর শেষে তিনি কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে যান।
সেই সফরে ডোনাল্ড ট্রাম্প এই 3টি আরব দেশ থেকে যুক্তরাষ্ট্রের জন্য $3,200 বিলিয়ন বা $3.2 ট্রিলিয়ন বিনিয়োগ এবং অস্ত্র বিক্রির চুক্তি করেন। এর মধ্যে সৌদি আরব $600 বিলিয়ন, কাতার $1,200 বিলিয়ন এবং সংযুক্ত আরব আমিরাত $1,400 বিলিয়ন যুক্তরাষ্ট্রে বিনিয়োগের জন্য চুক্তি করে। ডোনাল্ড ট্রাম্প 2016 সালে নির্বাচনে প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর প্রথম যে দেশটি সফর করেন সেটাও ছিল সৌদি আরব, এবং সে সফরও হয়েছিল মে মাসে। ডোনাল্ড ট্রাম্প 2017 সালের মে মাসের সফরে সৌদি আরবের কাছে $460 বিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তি করেন। বিশ্ব ইতিহাসে আজ অবধি এটাই সবচেয়ে বড় অস্ত্র বিক্রি চুক্তি। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুসারে 2013 থেকে 2018 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র বিশ্বে যত অস্ত্র বিক্রি করেছে তার প্রায় অর্ধেক বিক্রি করেছে কেবলমাত্র একটি দেশ তথা সৌদি আরবের কাছে। 2014 থেকে 2018 সাল পর্যন্ত লাগাতার 5 বছর বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ ছিল সৌদি আরব। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে 2018 সালে সৌদি আরব যত অস্ত্র ক্রয় করেছে তার 88% কিনেছে কেবলমাত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব মোকাবেলা এবং চরমপন্থীদের আক্রমণ থেকে রক্ষায় কয়েক দশক ধরে সৌদি আরবের সমরাস্ত্র, প্রশিক্ষণ এবং সার্ভিস সাপোর্ট যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। 2017 সালের 20 মে ডোনাল্ড ট্রাম্প তার সৌদি আরব সফরে চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্রের তখনকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন রিয়াদে সাংবাদিকদের বলেন, এই অস্ত্র চুক্তি ইরানকে মোকাবেলায় সহায়তা করবে সৌদি আরবকে। তিনি বলেন, আমাদের উভয়ের শত্রুদের প্রতি এই চুক্তি একটি শক্তিশালী বার্তা। এই অঞ্চলে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত মার্কিন সেনাদের জীবনহানি কমিয়ে আনবে এই চুক্তি। স্টকহোম সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে 2019 থেকে 2023 সাল পর্যন্ত সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে 98টি যুদ্ধবিমান, 7টি মিসাইল ডিফেন্স সিস্টেম এবং 83টি ট্যাঙ্ক কেনার চুক্তি করেছে। এছাড়া কানাডা থেকে 737টি সাঁজোয়া যান, স্পেন থেকে 5টি ফ্রিগেটস এবং ইউক্রেন থেকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল কেনার চুক্তি করে। অপরদিকে 2017 সালে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য উভয় দেশের কাছ থেকে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে সৌদি আরব। ওই বছর যুক্তরাজ্য যত অস্ত্র বিক্রি করেছে তার 49% বিক্রি করেছে সৌদি আরবের কাছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে 48টি F-35 ফিফথ জেনারেশন ফাইটার জেট কেনার চুক্তি করেছে সৌদি আরব, কিন্তু তাতে থাকবে না সব আধুনিক প্রযুক্তি, যাতে এসব বিমান ইসরায়েলের জন্য হুমকি না হতে পারে। হেলিকপ্টার সহ সৌদি আরবের কাছে রয়েছে 9 শতাধিক যুদ্ধ বিমান, এর মধ্যে ফাইটার জেট রয়েছে 283টি। সৌদি আরবের শক্তিশালী যুদ্ধ বিমানের মধ্যে রয়েছে ইউরোফাইটার টাইফুন ও যুক্তরাষ্ট্রের F-15 ঈগল। এত অস্ত্র কেনার পরও বৈশ্বিক সামরিক র্যাঙ্কিংয়ে উন্নতির পরিবর্তে কমছে সৌদি আরবের অবস্থান। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2023 সালের তথ্য অনুসারে সামরিক শক্তির দিক দিয়ে সৌদি আরবের অবস্থান বিশ্বে 22তম। চলতি বছর দেশটির অবস্থান 26তম। 2020 সালের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে 2014 সাল থেকে 2018 সালে বিশ্বে যত অস্ত্র বিক্রি হয়েছে তার 35% কিনেছে আরবের কয়েকটি দেশ। 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত তার অধিকাংশ সমরাস্ত্র ক্রয় করেছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এর মধ্যে উল্লেখযোগ্য হল থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম, হেলফায়ার মিসাইল এবং ম্যাক্স প্রো আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার। এছাড়া যুদ্ধবিমান, রণতরী, ড্রোন বিমান, লেজার গাইডেড মিসাইলও এ সময় ক্রয় করে দেশটি। 2014 থেকে 2018 সাল পর্যন্ত কাতার তার 65% অস্ত্র ক্রয় করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। সংযুক্ত আরব আমিরাত 2021 সালের ডিসেম্বর মাসে ফ্রান্সের সাথে $19 বিলিয়ন অস্ত্র কেনার চুক্তি করে। চুক্তির আওতায় রয়েছে ফ্রান্সের 80টি রেফালে ফাইটার জেট এবং 12টি সামরিক হেলিকপ্টার ক্রয়। ট্রাম্প প্রশাসনের উদ্যোগে 2020 সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে সম্পর্ক স্বাভাবিক করে। তাছাড়া অন্য আরব দেশগুলো ইসরায়েলকে প্রকাশ্যে স্বীকৃতি না দিলেও ইসরায়েলের সঙ্গে রয়েছে তাদের গোপন সম্পর্ক। কিন্তু সেই ইসরায়েলও এবার সৌদি আরবের তেল শোধনাগারে হামলা করেছে, যাতে এই ঘটনা ইরানের ওপর চাপানো যায় এবং সৌদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামানো যায়। আমেরিকান নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর অবস্থিত বাহরাইনে পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের কিছু অংশ এই ফ্লিটের আওতাধীন।
কাতারের রাজধানী দোহার অদূরে মরুভূমিতে অবস্থিত বিশাল এলাকা জুড়ে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি। এটি আমেরিকান সেন্ট্রাল কমান্ড বা সেনকমের ফরওয়ার্ড সদর দপ্তর। এখান থেকে পশ্চিমে মিশর থেকে শুরু করে পূর্বে কাজাখস্তান পর্যন্ত বিস্তৃত অঞ্চলে আমেরিকান সামরিক অভিযানগুলো পরিচালিত হয়। এটাই মধ্যপ্রাচ্যের বৃহত্তম সামরিক ঘাঁটি। 2024 সালের হোয়াইট হাউসের এক চিঠির তথ্য অনুযায়ী সৌদি আরবে 2321 জন আমেরিকান সৈন্য রয়েছে। তারা সৌদি সরকারের সঙ্গে সমন্বয় করে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা এবং মার্কিন সামরিক বিমানের কার্যক্রমে সহায়তা দেয়। রিয়াদের প্রায় 60 কিলোমিটার দক্ষিণে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে কিছু সৈন্য মোতায়েন রয়েছে, যারা প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি এবং থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার মতো সরঞ্জাম পরিচালনা করে। আমেরিকার বেশ কয়েকটি সামরিক স্থাপনা রয়েছে কুয়েতে। এর মধ্যে রয়েছে মার্কিন আর্মি সেন্ট্রালের ফরওয়ার্ড সদর দপ্তর ক্যাম্পে আরিফজান এবং ইরাক সীমান্ত থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত আলী আল সালেম বিমান ঘাঁটি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির দক্ষিণে অবস্থিত আল দাফরা বিমান ঘাঁটিটি আমিরাত বিমান বাহিনীর সঙ্গে যৌথভাবে ব্যবহৃত হয়। গুরুত্বপূর্ণ এই কেন্দ্র আইএস বিরোধী অভিযান এবং এই অঞ্চলে গোয়েন্দা নজরদারিতে সহায়তা করে থাকে। এছাড়া দুবাইয়ের জেবেল আলী বন্দরে নিয়মিত নোঙর করে আমেরিকান বিমানবাহী রণতরী। ইরাকের পশ্চিম আনবার প্রদেশের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে রয়েছে আমেরিকান সেনা। এছাড়া উত্তর ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিল বিমান ঘাঁটিতে মার্কিন ও যৌথ বাহিনীর প্রশিক্ষণ মহড়া কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। জর্ডানের রাজধানী আম্মানের 100 কিলোমিটার উত্তর পূর্বে আজরাকে অবস্থিত মুয়াফাক আল সালাতি বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর 332তম এয়ার এক্সপেডিশনারি উইংয়ের অবস্থান। এই ঘাঁটি লেভান্ত অঞ্চলে সিরিয়া, লেবানন ও আশেপাশের এলাকায় বিভিন্ন মিশনে অংশ নেয়। 2023 সালে চীনের মধ্যস্থতায় প্রথমে সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক স্বাভাবিক হতে থাকে। এরপর সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনের মতো ইসরায়েলপন্থী দেশও ইরানের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে এগিয়ে আসে। অপরদিকে সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশ যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশের সাথে সম্পর্ক স্থাপনে জোর দেয়। এতে শঙ্কিত হয়ে পড়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। চলমান যুদ্ধ কোথায় গিয়ে থামে, এর পরিণতিতে ইরানের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক কি হয়, আরব আমেরিকান ঘাঁটির পরিণতি বা কী দাঁড়ায় এবং শেষ পর্যন্ত বিশ্ব পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখার অপেক্ষায় রয়েছে বিশ্ববাসী। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব